আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফারদিন ইহসান। লিজেন্ড সায়েন্স একাডেমি 2.0 এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, বস্তুর উপর তাপের প্রভাবে। তো আশা করি এই চ্যাপ্টারটা আজকে তোমাদের কমপ্লিট হবে। ওয়ান শুট ক্লাস, তো মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটাতে সময় দিবা আশা করি। তো প্রথমে দেখো, আমরা সূত্রগুলো এক নজরে দেখে নিই এই চ্যাপ্টারের। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, এটা আমরা সবই বুঝি। তো বেসিক্যালি উপরেরটা হলো তোমার যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তোমার কোশ্চেনে সেটা, আর মাইনাস যে টেম্পারেচার দেখো তেরোটাতে দিছে এটা হলো নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। আর নিচে যেটা দেখতেছো হরের মধ্যে সেটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান। তাহলে এটার ক্ষেত্রে এটা হবে, এটার ক্ষেত্রে এটা হলো সেলসিয়াসের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে, কেলভিনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সমান। দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে এটা হবে L2 মাইনাস L1। L2 টা কি বলতো? L2 টা হলো পরিবর্তিত দৈর্ঘ্য, আর L1 টা হলো আদি দৈর্ঘ্য, ঠিক আছে। একইভাবে তোমার ক্ষেত্র প্রসারণ সমান বিটার ক্ষেত্রে এটা হলো পরিবর্তিত ক্ষেত্রফল, এটা হলো আদি ক্ষেত্রফল, ঠিক আছে। A2 A1, আর এটা হলো তাপমাত্রার পার্থক্য, বুঝতেই পারতেছো। আর গামার ক্ষেত্রে অর্থাৎ আয়তন প্রসারণের ক্ষেত্রে হলো পরিবর্তিত আয়তন, এটা হলো আদি আয়তন, ঠিক আছে। আর এই তেরোটার মধ্যে সম্পর্ক হলো 2 আলফা ইকুয়াল 1 বিটা আর 3 আলফা ইকুয়াল 1 গামা। ওকে, আচ্ছা এবার আসি আমরা আপাত প্রসারণ। আপাত প্রসারণ জিনিসটা কি, জিনিসটা বোঝাটা খুবই ইজি। দেখো তুমি তারপরে এই চিত্রটা তোমাদের বইয়ে আছে, আমি বোঝানোর জন্য একবার রাখতেছি। মনে করো এই পাত্রটা সি লেভেল পর্যন্ত পানি দিয়ে ভর্তি করা আছে, ঠিক আছে, পানি দিয়ে ভর্তি করা আছে। এখন তুমি মনে করো এখানে যদি কোনো কারণে তাপ দাও তাহলে কি হবে বলতো? আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো যে সি থেকে বি তে উঠে গেছে। অ্যাকচুয়ালি কি আসলে প্রথমে সি থেকে বি তে উঠে? সি থেকে কিন্তু বি তে ওঠে না, সেটা আগে সি থেকে নিচে নামা যায়, এ তে নামা যায়। কেন নামা যায়? কজ পাত্রের প্রসারণটা এখানে আগে ঘটে, তরলের প্রসারণ থেকে পাত্রের প্রসারণটা আগে ঘটে। তো সি থেকে এ তে নামা যায়, তার পরবর্তীতে আবার এর থেকে বি তে উঠে যায়। তো এখানে আপাত প্রসারণটা কি দেখো তো, যেটা আমরা চোখে দেখি, অর্থাৎ বিসি। বিসি হলো আপাত প্রসারণ, ভি মানে হলো আপাত প্রসারণ, যেটা হলো বিসি। আর প্রকৃত প্রসারণ হলো এ বি, যেটা অ্যাকচুয়াল ঘটে, ঠিক আছে। আর পাত্রের প্রসারণ অর্থাৎ ভিতে হলো কতটুকু? এসি। এসি হলো পাত্রের প্রসারণ, মানে এ বি থেকে এসি মাইনাস করলে তুমি পাইবা কত? ভিসি, যেটা হলো আপাত প্রসারণ। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার হলো আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল এনআরটি। এখান থেকে আসলে ম্যাথ কেবলটা আসে না, আসলে তোমার ফিজিক্সে কেমিস্ট্রিতে আসে, ঠিক আছে। আসলে ওই এমসিকিউ আসবে আর কি। পিভি ইকুয়াল এনআরটি, এন মানে তো বুঝোই মূল সংখ্যা, এম বাই এফ, ছোট হাতের এম বাই বড় হাতের ছোট এম হলো গ্রাম এককে দ্রব্যের ভর, আর বড় হাতের এম হলো তোমার আণবিক ভর, ঠিক আছে। আর হলো মোলার গ্যাস ধ্রুবক। আবার এইটাকে তুমি চেঞ্জ করতে পারো, এই পিভি ইকুয়াল এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণকে চেঞ্জ করে দুইটা রেসপেক্টে, যখন দুইটা জিনিস থাকে মনে করো, একটা হলো তোমার অক্সিজেন গ্যাসের দেওয়া আছে, চাপ আয়তন তাপ দেওয়া আছে, আর একটা হলো নাইট্রোজেন গ্যাসের চাপ আয়তন তাপ দেওয়া আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে ধরো তুমি এই দুইটা সিনারিওতে এইভাবে আমরা 1 2 দিয়ে এটা কম্পেয়ার করতে পারি। V1 P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়াল P2 V2 T2। একইভাবে যদি তোমার এই আয়তনটা ধ্রুব থাকে তাহলে P1 বাই T1 P2 বাই T2, আর চাপ ধ্রুব থাকে V1 বাই T1 V2 বাই T2। ক্লিয়ার? দেন সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, সেটা হলো ক্যালোরিমিটি, সেটা হলো গৃহীত তাপ ইকুয়াল কি বর্জিত তাপ। আর এক্ষেত্রে তোমার কিউ ইকুয়াল কি এম এস ডেল্টা। ডেল্টাকে এখানে যেটা লিখছি তোমরা এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো, T2 মাইনাস T1, তো তাপমাত্রার পার্থক্য। আচ্ছা, ওটা সি ইকুয়াল এম এস। সি মানে কি বলতো? সি মানে হলো তাপ ধারণ ক্ষমতা, সি মানে হলো তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, কিউ ইকুয়াল কি এমএলএফ। এমএলএফ মানে কি? বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, ঠিক আছে। বরফটা যে গলবে এটার আপেক্ষিক সূত্রতাপ হলো এলএফ। আর কিউ ইকুয়াল আরেকটা হতে পারে এমএলভি। এমএলভিটা কি? বাষ্পীভবন, অর্থাৎ মনে করো পানির থেকে যখন বাষ্প হয় তখন বাষ্পীভবনের জন্য একটা আপেক্ষিক সূত্রতাপ। সূত্রতাপ জিনিসটা কি বলতো? সূত্রতাপ জিনিসটা হলো এখানে যে তোমার টেম্পারেচার কখনো বাড়বে বা কমবে না, সূত্রতাপ শুধু পদার্থের অবস্থা চেঞ্জ হবে, অর্থাৎ কঠিন থেকে তরল হবে, অথবা তরল থেকে কি হবে? বাষ্প হবে। এটাই হলো এই জন্য যে তাপটা গ্রহণ, এটা বেসিক্যালি যে তাপটা গ্রহণ করবে পরিবেশ থেকে, সেটাই হলো সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ হলো 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ হলো 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। সিরিজ তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এইগুলা থেকে, এই পার্টটা থেকেই বেশিরভাগ তোমার ম্যাথ থাকবে এসএসসি তে। তো আশা করি তোমার মনোযোগ দিবে। এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি।
আচ্ছা, তো আমরা দেখো প্রথমে যে ওই সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা যে সম্পর্কগুলো দেখাইছি, তো এখানে একটা ম্যাথ বলছে, দেখো একটা গোলকের তাপমাত্রা, একটা গোলক দেওয়া আছে, ধাতব গোলক, একটা ধাতব গোলক, টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে, বাড়ানো হয়েছে। তাহলে এইটা মানে ফারেনহাইট স্কেলে কত হবে, কথা বুঝো। 50 ডিগ্রি সেলসিয়াস কি হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, তার মানে এটা কিন্তু এখন ফারেনহাইট স্কেলে এটা কতটুকু বৃদ্ধি হবে এটা তোমার কাছে চাইছে, ঠিক আছে। এখন তুমি যদি ডিরেক্ট এই ফর্মুলায় ফেলায় দাও, তার টিসি মাইনাস জিরোতে, জিরোটা নাও দেখাইতে পারো, ডিভাইড বাই কত 100, আর এখানে এফ কত ছিল, টিএফ মাইনাস কত ছিল 32, ডিভাইড বাই কত ছিল 180। এখন যদি এখানে তুমি যদি হুট করে টিসির জায়গায় 50 বসাতো তাহলে কিন্তু হবে না, এটা হলো বৃদ্ধি করা হয়েছিল, টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ দুইটা তোমার সেলসিয়াসের ইয়ার পার্থক্য, দুইটা সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের পার্থক্য। সেলসিয়াস স্কেলের কি তোমার ধাতব গোলকের টেম্পারেচার এত বৃদ্ধি করা হয়েছিল, তার মানে এখানে দুইটা, একটা থাকবে টিসি 1 থাকবে, একটা টিসি কি থাকবে 2 থাকবে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে এখানে এক সমীকরণে কিন্তু এই ম্যাথটার সলিউশন হবে না, এগুলো সহজ আছে। এক যদি বলতো যে টেম্পারেচার এত, সেলসিয়াস স্কেলে এত, ফারেনহাইট স্কেলে কত, তখন তুমি ডিরেক্ট এটা দিয়ে করে দিতে পারতা। তো এখানে বলছে বৃদ্ধি করা হয়েছে, তার মানে একটা হবে টিসি 1 টিএফ 1, এটা হবে 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ হবে টিসি 2 ডিভাইড বাই 100 বা টিএফ 2 মাইনাস 32 ডিভাইড বাই কত 180, এটা হবে 2 নম্বর সমীকরণ। এখন তুমি 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ কি করবা, বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে এখন কি পাইবা, এটা হতো আলটিমেটলি বিয়োগ করলে এটা লসাগু করে দিলাম, লসাগু করলে কত আসবে, টিসি 1 মাইনাস টিসি 2, আর এই সাইডে কি আসবে বলতো 180 ইয়া হবে, তাহলে টিএফ 1 মাইনাস 32, হ্যাঁ মাইনাস 32, তারপরে আসতেছে কত তোমার মাইনাস টিএফ 2 প্লাস 32, বুঝতে পারছো? তাহলে 32 কাটা গেল। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস, এই জিনিসটা এক্স্যাক্টলি তোমার কোশ্চেনে দেওয়া আছে, যেটা আমি বলতেছিলাম, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, টিসি 1 থেকে টিসি 2 এর ডিফারেন্স বা পার্থক্য হলো 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটা হলো 50, জাস্ট 50, এখানে কিন্তু সেলসিয়াস দিবা, এটা পার্থক্য, এটা জাস্ট শুধু ডিজিটটা শো করবে, এখানে কোনো ইয়ে আসবে না, তোমার একক আসবে না, সেলসিয়াস বা ফারেনহাইট আসবে না। তাহলে এখানে আসবে কত 100, আর এই সাইডে আসলে কত তোমার টেম্পারেচার, এই টিএফ 1 টিএফ 2 এটাকে তুমি ডেল টিএফ বলতে পারো, অর্থাৎ তোমার টিএফ এর পার্থক্য, ডেল মানে হলো পার্থক্য 180। এখন ভাগ করে দাও, এখানে একটা জিরো গেল, এখানে জিরো গেল, এখান থেকে গেল, এখানে 5 আসলো, তাহলে এটা ইয়া করে দাও, তোমার ডেল টিএফ কত আসে, 5 আসলো কত 90, 90 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমার সেলসিয়াস স্কেলে পার্থক্য যদি হয় 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে পার্থক্য হবে 90 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? আশা করি ম্যাথটা খুবই ইজি ছিল। এবার আমরা নেক্সট গুরুত্বপূর্ণ ম্যাথে চলে যাব, এটা একটা বোর্ডের ম্যাথ, সৃজনশীল, তো মনোযোগ দিবা। আমি ম্যাথটা না লিখে এখানে যা শুধু সাংকেতিক আকারে তোমরা চেষ্টা করবা, প্রথমে ম্যাথটা কোশ্চেনটা পড়া ওইটাকে একটা মানে এখানে একটা সাংকেতিক আকারে কোশ্চেনটাকে লিখে ফেলা। যেমন আমি কিভাবে বলতেছি, মনে করো একটা তামার পাত্র আছে, একটা তামার পাত্র, ঠিক আছে। তামার পাত্রে যেটা তোমার যেটা ভর পৌঁছে কত 400 গ্রাম, 400 কি 400 গ্রাম। আচ্ছা, এখানে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের 0.5 কেজি বা 500 গ্রাম, 500 গ্রাম বলছে, আমি ডাইরেক্ট কেজি বানিয়ে নিলাম, পানি ইয়া দেওয়া হয়েছে, পানি রাখা হয়েছে। এখন এখানে যদি তুমি 30 ডিগ্রি সেলসিয়াসের 500 গ্রাম ভরের এত বেশি নিয়ে গোলক, আচ্ছা এখানে একটা গোলক মনে করো আছে, যে গোলকটা হলো টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, তার ব্যাস হলো 100 মিলিমিটার, এবং তার ইয়া হলো তোমার ভর হলো, এটা ভরও সেম, অর্থাৎ 0.5 কেজি, 0.5 কেজি, ঠিক আছে, ফেলাবো। আর ইন দ্য মিন টাইম এখানে তোমার যেহেতু তামার পাত্র বলছে, এর ইয়া হলো তোমার 400, ঠিক আছে, তামার আপেক্ষিক তাপ হলো 400, আর এই গোলকের আপেক্ষিক তাপও বলে দেওয়া হয়েছে, এটার আপেক্ষিক তাপ দেওয়া আছে হলো তোমার 200। ক্লিয়ার? আচ্ছা, পানিটা তো আমরা জানি আপেক্ষিক তাপ। তাহলে এখন প্রশ্নটা কি বলছে, যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ইয়াতে চলে যাবো, ক্যালোরিমেট্রির সূত্র। তাহলে গৃহীত তাপ ইকুয়াল কি বলো, বর্জিত
তাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আগে তোমাকে বুঝতে হবে কোনটা তাপ গ্রহণ করবে এবং কোনটা তাপ বর্জন করবে। যার তাপ কম আছে সে কি করবে, সে গ্রহণ করবে। তাহলে এখানে কার কার তাপ কম, কার তাপ কম আছে, গোলকের তাপ কম আছে, তাহলে গোলক তাপ গ্রহণ করবে। তাহলে কি কি গ্রহণ করবে আমরা এখন সেটা লিখে দিই। তাহলে গ্রহণ করবে হলো আমার, একটু আমরা এই সাইড থেকে লিখি, এমএস T2 মাইনাস T1। আচ্ছা, এখন এখানে একটা মিশ্রণের টেম্পারেচার আমাকে ধরতে হবে। এই গোলকটাকে যখন আমি পানির মধ্যে মনে করো পানি আছে, যখন ফেলবো তখন মিশ্রণের টেম্পারেচার মনে করো থিটা হবে, ঠিক আছে। তাহলে থিটা, তাহলে এ T2 থেকে তোমার টি থেকে কমে কি হবে বলো তো, এর টেম্পারেচার যদি এখানে ফেলাই তাহলে এ বেড়ে যাবে নাকি, বাড়বে কিনা, এ অবশ্যই বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে কি হবে, থিটা মাইনাস টি হবে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, থিটা মাইনাস টি হবে, ঠিক আছে। তাহলে এ কি হবে, এ হবে তোমার থিটা মাইনাস টি। এটা হলো গৃহীত তাপ, কারণ বেশি থেকে ছোট তাপমাত্রা পার্থক্য, বেশি থেকে বেশি, বড়টা আগে থেকে ছোটটা পরে থাকে, তার পার্থক্যের ক্ষেত্রে বড় থেকে ছোট বিয়োগ হয়, বুঝতে পারছো তো। তাহলে গৃহীত তাপ কেন, কার গৃহীত তাপ, গোলকের গৃহীত তাপ। আর বর্জিত তাপ কার হবে, দেখো বর্জিত তাপ হবে দুইটা জিনিসের, এক হলো তামার পাত্র, এই তামার পাত্র এ তাপ বর্জন করবে, এবং এই যে পানি আছে 90°C যে পানি আছে, এটা কিন্তু পানি, এই পানিও তাপ বর্জন করবে, দুইটা জিনিস। তাহলে সেম ভাবে এখন এক্ষেত্রে হবে এমএস, তাহলে পানি তাপ বর্জন করে কি হবে ভালো করে বুঝো, এই যদি তাপ বর্জন করবে তাহলে 90 মাইনাস থিটা হবে, তাপ বর্জন করে কার সমান হবে, মিশ্রণের তাপমাত্রা সমান হবে। আর একটা হবে তোমার এমএস কি হবে বলো, এরও টেম্পারেচার কিন্তু সেম হবে, তামারটা কিন্তু পানির যেটা টেম্পারেচার, তামার ইয়ারও তোমার যে তামার যে পাত্র আছে ওটারও সেম টেম্পারেচার। তাহলে 90 মাইনাস এটা কত হবে বলো, থিটা হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা দিবে MW/SW বোঝার জন্য MC/SC, তার মানে কপার, ঠিক আছে, সি মানে কপার। তাহলে এখন তুমি জাস্ট গুণ করে দাও, তাহলে তোমার MS থিটা মাইনাস, আমি MS দ্বারা শুধু জাস্ট গোলকটা বুঝাইছি, ঠিক আছে, গোলকটাতে কোনো ইয়ে তোমরা চাইলে এখানে থেকে পারো, গোলক লিখতে পারো বা কোনো একটা তোমাদের সংকেত দিতে পারো, প্রাইম দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে MS তোমার T1, আচ্ছা থিটার থেকে কমে সে থিটার থেকে এটা কত ইয়া হয়েছে, এটা সরি আমার একটু ভুল হয়েছে, থিটার থেকে এটার টেম্পারেচার কত, T1 হবে না, এটা হবে 30°। তাহলে এটা 30° হবে, ঠিক আছে, তাহলে 30, তাহলে MS 30 হবে, তাহলে MS 30, এখানে কত হবে MS 90 WW মাইনাস MS থিটা WW, ভালো করে বুঝো, MS 90 মাল্টিপ্লাই CC মাইনাস MS থিটা CC, ঠিক আছে। এবার থিটা গুলারে সবগুলারে কি করবো, এক সাইডে নিয়ে আসবো। তাহলে থিটা আমি ডাইরেক্ট কমন নিয়ে নিলাম, কমন নিলে আমার থাকলো কত MS। তোমরা চাইলে এখানে ডাইরেক্ট মান বসে দাও, এখানে আমার আর বড় না করছে, একটু দ্রুত শেষ হয়ে যায়, ঠিক আছে। এখানে এটার ভর কত দেওয়া আছে বলো, 0.5 দেওয়া আছে না, ইয়াটার ওই গোলকটার, যেহেতু গোলক বলে দিছে এটা কিসের, গোলক গ্রহণ করবে তাপ, তাহলে 0.5 এর গোলকের ইয়া দেওয়া আছে, আপেক্ষিক দেওয়া আছে 200, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে, ওই যে পাশে মাইনাস আছে, পাশে আসলে কি হবে প্লাস হবে, ডাব্লিউটার কত 0.5, ইয়া হলো 4200 প্লাস কপারের এটা কত, এটাও 0.5, ইয়া হলো 400, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশে তোমার থাকলো হলো 0.5 4290 প্লাস তোমার 0.5 2190, আর একটা এই সাইড থেকে এই সাইডে চলে আসবো, তোমার এটা হবে কত, এখানে গিয়ে ভুল লিখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ না, এটা ঠিক আছে, এটা হলো তোমার পাত্রর ভরটা আমি ভুল লিখে ফেলছি, পাত্র 400 বলে লিখলাম, ভুলে ফেলছি। পাত্র এখানে পাত্রটা হবে হলো তোমার এইটা 30টা, 30টা, আচ্ছা ঠিক আছে, তাহলে 0.4, 400 তো 0.4 ইন্টু তোমার পাত্র কত, পাত্র হলো 400, আমার পাত্র তো 400, আর ইয়া কত 30, ঠিক আছে, পাত্র হলো তোমার 30,
30 ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি কিসের কিসের গুলো লিখলাম, একটা হলো পানির জন্য, একটা হলো তামার পাত্রের জন্য, আর একটা হলো কিসের জন্য, তোমার এই পাশের গোলকের জন্য। গোলক গ্রহণ করবে তামা এবং পানি, তামার পাত্র এবং পানি তাপ কি করবে, বর্জন করবে। যেহেতু তাদের টেম্পারেচার বেশি, যার টেম্পারেচার বেশি সে বর্জন করবে, যার টেম্পারেচার কম সে কি করবে, গ্রহণ করবে। ঠিক আছে, আলটিমেটলি কত আসবে ওই সবগুলো গুণ করে দাও। ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপো, গুণ করলে এটা কত আসবে, গুণ করলে আসবে হলো, আচ্ছা এটা 30°C ছিল না, 30°C ছিল, তাহলে সেলসিয়াস সেলসিয়াস সেলসিয়াস, সেলসিয়াসটাকে কি আমরা সেলসিয়াসে ধরবো, না কখনোই না, সেলসিয়াসকে কখনোই সেলসিয়াস ধরা যাবে না। এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, তাহলে আমরা এখানে এটাকে ইয়া করে নেব, ক্যালভিন করে নেব। তাহলে এটা কত ক্যালভিন, 303 ক্যালভিন, ঠিক আছে, 303 হবে। যেখানে 30 দেখতেছো সেখানে 303 করে দাও, আর যেখানে 90 দেখতেছো সেখানে কি কইরা দাও, 363 কইরা দাও। বুঝতে পারছো কিনা, মানে 273 দিয়ে যোগ করে দাও, 363 কইরা দাও, 363 কইরা দাও। ওকে, 90 যেখানে দেখতেছো সেখানে 363 কইরা দাও, সেখানে 363 কইরা দাও। দেখছো, এই ক্যালকুলেশন গুলো পরীক্ষায় গ্যাঞ্জাম বাজায় দিবে। গ্যাঞ্জামটা কোথায় বাজবে আন্দাজ করা যায়, এই জায়গাগুলোতেই গ্যাঞ্জাম হবে পরীক্ষায়। ম্যাথ গুলো কিন্তু ইজি, যদি বুঝতে সমস্যা হয় যে কোনটা গ্রহণ করবে আর তোমার কোনটা বর্জন করবে। ওকে, এখন আমাদের ক্লিয়ার সব। তাহলে এখন যদি আমরা এখানে সবগুলা কইরা ইয়া করি, তাহলে এখানে আমার কমন চলে আসে, এখানে থিটা কমন চলে আসে, আর এখানে আমার 363 এক জায়গায় আসে, আরেক জায়গায় আসে হলো তোমার 303। ঠিক আছে, 303-এরটাই এখানে 0.5 হবে, 0.5 হবে, ঠিক আছে। আর 363 দুইটা, একটা হবে 0.4 ইন্টু 400, 0.4 ইন্টু 400, 0.4 ইন্টু 400। এখানে আমাদের ভুল হয়ে গেছে এক জায়গায়, 0.4 হবে, যেহেতু তোমার এখানে ইয়া আছে 0.4 হবে, এবং এটা হবে কত 400, যেহেতু কপার, ঠিক আছে, এটা হবে 400। বুঝতে পারছি? তো আলটিমেট তোমার থিটার ভ্যালু তাহলে কত আসতেছে, ওটাকে যদি ওই পাশ দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দেওয়ার পর তোমার থিটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেট তোমার 360 এটা এত কেলভিন। এখন তুমি চাইলে এটাকে কিসে করতে পারো বলো তো, এটাকে সেলসিয়াস করতে পারো। সেলসিয়াস করলে কত আসবে, 87.4°C। বুঝাতে পারলাম? এই যে এই কথাগুলো আবারও বলতেছি, এই জায়গাগুলোতে কিন্তু গ্যাঞ্জাম হবে। এখানে খেয়াল করো, পানির ভর কত 0.5, পানির এস কত 4200, ঠিক আছে। তারপর হলো তোমার কপার বা তামার পাত্রের ইয়া কত, ভর কত 0.4, তার ইয়া কত এস কত, এস হলো 400, আর টেম্পারেচার কত 90°C, মানে 363। আর এই সাইড থেকে যেটা নিয়ে আসলাম এমএস 303, তাহলে ওটার ইয়া কত ছিল 0.5, তার ইয়া কত ছিল, এই যেখানে ভুলে গেছে, এটা 400 জায়গায় কত হবে 200 হবে, 400 জায়গায় 200 হবে, ঠিক আছে, 400 জায়গায় 200 হবে। তো আশা করি আমি ক্যালকুলেটর ওখান থেকে আমি ডিরেক্ট ক্যালকুলেটর না জানবো, আমি ওখান থেকে অ্যান্সারটা বসাই দিছি। তো আশা করি তোমার জিনিসটা বুঝছো, এটার থেকে জাস্ট যদি এটা পাশে নিজে ভাগ করে দাও অ্যান্সার এটা চলে আসবে। ওকে ওকে, আমরা এবার নেক্সট ম্যাথ, এই এর আগে যে ম্যাথটা তোমরা দেখছো ওইটারই আরেকটা পার্ট আছে, সেটা হলো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় গোলকটিকে তোমার 10 যে একটা গোলক ছিল আমরা দেখছি এর আগে, গোলকটার ব্যাস কত ছিল মনে আছে, 100 মিলিমিটার। তো এই গোলকটাকে তুমি আরেকটা রিং আছে, মনে করো এখানে একটা রিং আছে, এই রিংটার ব্যাস হলো তোমার 100.5 মিলিমিটার। হ্যাঁ, এখন এটাকে যখন তুমি ওই গরম পানিতে 90°C পানিতে ইয়া করবা, ডুবাবা, তার অবশ্যই কি প্রসারণ হবে না, আয়তন প্রসারণ হবে। তো তখন এই ইয়ার মধ্যে সেটা প্রবেশ করানো যাবে কিনা, এই রিংটার মধ্যে প্রবেশ করানো যাবে কি যাবে না, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে প্রকাশ করতে বের করতে হবে এটার রেডিয়াস, এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধের থেকে বড় হবে না সমান হবে। অ্যাটলিস্ট যদি সমানও হয় তাহলেও
কি ঢোকানো যাবে, আর বেশি হলে ঢোকানো যাবে না। আচ্ছা, এখন মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা দ্যাট ইজ থিটা আমরা গ থেকে কত পাইছিলাম মনে আছে তোমার 360.4 সামথিং এত কেলভিন পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আদি টেম্পারেচার কত ছিল এই ইয়াটা তোমার গোলকটার আদি টেম্পারেচার কত ছিল, দ্যাট ইজ টি 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 ওয়ান টি ওয়ান কত ছিল এটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তোমার কত 303 কেলভিন আর কি। হ্যাঁ, আমরা ডাইরেক্ট কেলভিনই লিখে দিই, 303 কেলভিন। এটা ছিল এটার ইনফরমেশন। আর কি ছিল এর আয়তন প্রসারণ সহ, যেহেতু এটা আয়তন বাড়বে আমার দেওয়া ছিল দৈর্ঘ্য প্রসারণ সহ, গামা ইকুয়াল কত হবে 3 আলফা, আলফা কত হবে 19 সামথিং ছিল, 19 10⁻⁻5। এটা করলে যা আসবে তাই। এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহ। আর আদি ব্যাস কত ছিল এটা আমরা লিখছি, দ্যাট ইজ D1। তাহলে ইনফরমেশন গুলো আগে সুন্দর করে তোমরা সাজায় লিখবা, ঠিক আছে। তাহলে 100 মিলিমিটার, ওকে। আচ্ছা, এখন বলো তো তোমার V2 ভ্যালু তাহলে কত হবে, আয়তন প্রসারণ হলে V2 ভ্যালু কত হবে। আচ্ছা, তাহলে এটা তোমরা গামা দিয়েও করতে পারো ডাইরেক্ট, এত প্যারা না নিয়ে। তাহলে গামা ইকুয়াল কত হবে, আমাদের একটাই সূত্র জানি, এটা একটার থেকেই অনুসিদ্ধান্ত আসছে বিভিন্ন। তাহলে V1 ইকুয়াল T2 মাইনাস T1, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি গামা পাইলাম, এটা পাইলাম। তাহলে এখন আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি হলো তোমার V2 মাইনাস V1। আচ্ছা, তাহলে এখানে D1 আমরা পাইছি, তাহলে V2 টা কত হবে, গোলকের আয়তনের ফর্মুলা মনে আছে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। এটা বুঝতে পারছি কিনা এইটা। তাহলে এখানে যদি D1 এইটা হয় তাহলে R1 এর মান কত হবে 550 হবে, 50 মিলিমিটার এই। তাহলে এখানে সেম ভাবে তোমার এটা ইয়া করে দাও, তাহলে V2 ইজ ইকুয়াল, এটা যদি কমন টমন নাও, নেওয়ার পরে এটা আসবে 1 প্লাস আবার 1 প্লাস গামা 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 T2 মাইনাস T1। তো বুঝতে পারছি, T2 মাইনাস T1। তাহলে এখন V1 এর ভ্যালু আমরা বের করি, ভ্যালু হলো 4/3 পাই। আচ্ছা, এটা পরিবর্তিত তোমার যে দৈর্ঘ্যটা এটা আমাদেরকে বের করতে হবে, এটা নাকি। আচ্ছা, তাহলে এখানে তোমার D2 ভ্যালু কত, D2 ভ্যালু আমরা বের করতে যাচ্ছি, D2 ভ্যালু আমরা বের করতে যাচ্ছি, দ্যাট ইজ R2 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এটাও সেম ভাবে হচ্ছে 4/3 পাই R1 কিউব। এটা হচ্ছে 1 গামা, গামার ভ্যালু এখানে যা আসবে তাই, তোমার 3 × 19 × 10⁻⁻5। আর এটা তো তোমার T2 মাইনাস T1 করলে কত হয়েছে, এখানে খেয়াল করো এটাই কিন্তু তোমার T2, মানে থিটাটা হলো T2। কেন এইটা T2 T1 বুঝবা, এটা তো হলো তার প্রাথমিক টেম্পারেচার ছিল কত 30 ডিগ্রি সেলসিয়াস ছিল না, 30 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 303 কেলভিন, মানে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো আদি তাপমাত্রা। আর চূড়ান্ত মানে কি, এখানে চূড়ান্ত মানে মিশ্রণে দেওয়ার পর যেটা পাইছি এটাই এখানে চূড়ান্ত, কথা বুঝতে পারছো। তাহলে এটা করলে এর থেকে এটা মাইনাস করলে কত আসতেছে, আসতেছে অ্যাপ্রক্সিমেট 56.6 এই যে কিছু আসতেছে মনে হচ্ছে। আচ্ছা, যেটা আসতেছে আমরা বসাই দিই, এটা আর ইয়া না করি, 56.6 সামথিং এরকম আসতেছে আর কি, ঠিক আছে। তাহলে দিকটা এখান থেকে, তাহলে R1, তাহলে R1 এর মানও আমরা বসে দেবো ডাইরেক্ট, আর এখানে ইয়া করার দরকার নাই। R1 এর মান তাহলে কত আসে এখানে 50। এখন 50 কজ আমরা এটা মিলিমিটারে হিসাব করতেছি, আমরা মিলিমিটারকে আর মিটার করার দরকার নেই, ঠিক আছে, যেহেতু মিলিমিটারের হিসাব এখানে সব। তাহলে 50 পাই আর কিউব, 50-এর উপর কিউব দিয়ে দিলাম, বুঝতে পারছো। বোথ সাইড থেকে সুন্দর কইরা 4/3 পাই কাইটা দিই। এই পাশে একটা ইয়া করার পরে হলো তোমার এখানে ঘনমূল করতে হবে, বুঝতেই পারতেছো।
তুমি বোথ সাইড ঘনমূল করো, ঘনমূল করলে R2 ভ্যালু যেটা বেরোবে সেটা হলো তোমার, দেখবা তোমার এখানে গ্যাঞ্জামটা বাড়ছে, আমরা R1 না নিয়ে আমরা D দিয়ে জ্ঞান করছি, ঠিক আছে? আর না নিই। এখন R2 মানে কি খেয়াল করো তো, D2 বাই 2 হোল কিউব লেখা যাবে না? আবার এখানেও তুমি মনে করো তাহলে এখানে D1 বাই 2 মানে 85, এটা ঠিক আছে, এটা কি আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। ভাগ টু ভাগ টু ভাগ টু ভাগ টু। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার এখানে কত আসবে? D2 বাই 2, D2 বাই 2। তাহলে এখানেও আমরা লিখতে পারবো 100 বাই এখানে হলো 100 বাই 2 হচ্ছে, বুঝছো? এরকম করার পরে এবার এখানে জাস্ট D2 ভ্যালুটা আমরা দেবো। আদার্স সব ক্যালকুলেশন করার পরে আমাদের ভ্যালু আসে হলো 101.08 মিলিমিটার, ঠিক আছে? হুইচ ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 100.5 মিলিমিটার, ঠিক আছে? তার মানে রিং এ প্রবেশ করানো যাবে না, বুঝতে পারছো তো? এটার থেকে বেশি, যেটা রিং এর ব্যাস এটার থেকে বেশি, এই কারণে প্রবেশ করানো যাবে না। ওকে, নেক্সট ওয়ান, আমরা শুধু এখানে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ সেগুলোই করার চেষ্টা করতেছি। আচ্ছা, এবার আমরা ঢাকা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, 24 সালে আসছে, মনোযোগ দিই আমরা। সেটা হলো, এটা একটা পাত্র, একটা ধাতব খণ্ড, এটা মনে করো তোমার একটা ধাতব খণ্ড আছে, যেটা হলো তোমার, যেটার ভর দেওয়া আছে 1.67, ঠিক আছে? 1.67 ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে, আচ্ছা 2 কেজি ভরের পাত্রের মধ্যে এই ধাতব খণ্ড এত গ্রামের একটি, আর 2 কেজি ভরের একটা পাত্র, পাত্রের ভর হলো 2 কেজি, এই ধাতব খণ্ডটাকে যোগানো হয়েছে, পাত্রের মধ্যে রেখে তোমার 1000 ডিগ্রি সেলসিয়াসে এটা উত্তপ্ত করা হবে। এখন ধাতব খণ্ডটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইয়াতে রেখে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পরে তোমার মনে করো একটা বরফের স্তূপ আছে, এই যার টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফের স্তূপ এখানে রাখা হলো। রাখার পরে কি বলছে, ধাতুটির আপেক্ষিক তাপ, এই যে ধাতব খণ্ড তার আপেক্ষিক তাপ হলো 400, মানে এস এর মান হলো 400। আচ্ছা, আর কি বলছে, বরফ গলার আপেক্ষিক তাপ এটা আমরা জানি না, পানির আপেক্ষিক তাপ আমরা জানি। তাহলে এখন বলছে উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম। আচ্ছা, কি পরিমাণ বরফ গলাতে সক্ষম, তাহলে আমরা জেনারেল সূত্র দিয়ে শুরু করি। ক্যালোরিমিটার গৃহীত তাপ ইকুয়াল কি বর্জিত তাপ। এখানে তাপ কি গ্রহণ করছে, অবভিয়াসলি এখানে তাপ গ্রহণ করছে হলো বরফের স্তূপ, ঠিক আছে? বরফের স্তূপ কতটুকু তাপ গ্রহণ করবে? এখানে বরফ আছে হলো তোমার, বরফের একটা স্তূপ, এখানে কতটুকু বরফ সেটা আমি জানি না। সেটা কি আমি জানি? আমি জানি না। তাহলে যেহেতু আমি জানি না, তাহলে গৃহীত তাপটা জানতেছি না, এটাকে আমরা ধরে নেব কতটুকু বরফের তাপ বলনের হলে LF, ঠিক আছে? তার মানে আলটিমেটলি হচ্ছে m ইন্টু 3.36 ইন্টু 10⁵, বুঝতে পারছো তো? আর বর্জিত তাপটা কি হইতেছে, তাহলে বর্জন করবে কি, যে ধাতব খণ্ডটা, যেটা হলো ms T2 - T1, এই তো নাকি? তাহলে এই ক্ষেত্রে তোমার কার কত ওজন, এটা তো আমরা বুঝতেছি নাকি? ধাতব খণ্ডের ওজন হলো তোমার 1.67 গ্রাম, ধাতব খণ্ডের গ্যাস হলো এইটা, আর টেম্পারেচারের কত 1000 থেকে বরফের স্থিতিতে আসলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এখান থেকে এটা চলে আসতেছে ইজিলি। এটা গুণ করে দাও, তোমার ক্যালকুলেটর যেটা আছে গুণ করে দাও, আমিও করতেছি। 668 ঠিক আছে, 000। তাহলে এখান থেকে আলটিমেটলি এম এর ভ্যালু আসবে, এটা দিয়ে ভাগ করে দাও। 3.36 10⁵ ভাগ করলে কত আসতেছে? এম এর ভ্যালু আসে 2 কেজি। কথা বুঝতে পারছো? তাহলে এটা কতটুকু বরফকে গলাতে সক্ষম, এই ধাতব খণ্ডটা 2 কেজি বরফকে গলাতে সক্ষম। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ঘ নম্বরে আসি। এখন বলছে যদি সমপরিমাণ, মানে এই যে পরিমাণ বরফ আমরা পাইলাম, সমপরিমাণ বরফ উল্লিখিত পাত্রে রাখা হতো, ওই পাত্রটা যদি রাখা হতো, তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো? কথা বুঝাইতে পারছি? মানে মনে করো এখানে ধাতব খণ্ডটা তো রাখছিল পাত্রের মধ্যে, এখন ধাতব খণ্ডটা না রেখে তুমি 2 কেজি বরফই এখানে রাখলা। রাখা হলে তখন মিশ্রণের টেম্পারেচার কত হতো? যেখানে এখানে টেম্পারেচার আছে কত এখন? 1000 ডিগ্রি সেলসিয়াস, তখন মিশ্রণের টেম্পারেচার কত হচ্ছে? এটা তোমার কাছে জানতে চাইছে ঘর। ঠিক আছে, এক্ষেত্রে ওই সেম জিনিস, সেম হিসাব কিতাব, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, ওইটাই আমাদের মূলনীতি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, Q1 ইকুয়াল Q2 গৃহীত ইকুয়াল বর্জিত। এখানে আচ্ছা, সেটা না লিখে গৃহীতই, কে গ্রহণ করছে কে বর্জন করছে, এটা আমরা তখন আর কি বোঝাটা ইজি হবে, বুঝতে পারছো? এইখানে কনফিউশন রাখা যাবে না, কারণ পরীক্ষার মাথা অনেক সময় একটু গরম থাকে, কোশ্চেন বিশেষ করে কমন না আসবে, এই জন্য লেখাটাই ভালো। তাহলে গৃহীত তাপ এখানে কে পাইছে বলো তো? গ্রহণ করছে কে? তাই গ্রহণ করবে অবশ্যই বরফ। তাহলে বরফের ক্ষেত্রে তোমার বরফ তো এই ক্ষেত্রে আমার একদম ক্লিয়ার হিসাব। বরফের ক্ষেত্রে আমার কি কি আছে এবার? আমার বরফের ক্ষেত্রে আছে হলো আচ্ছা, এবার যে ধাতব যে ইয়াটা আছে, ধাতু আছে, তাহলে 0 ডিগ্রি টেম্পারেচারের বরফকে তুমি মিশ্রণের টেম্পারেচার আনবো, তাহলে মিশ্রণের টেম্পারেচারকে ওই আগের মতো ধরে নিলাম θ°C। বুঝতে পারছি? θ°C যদি নিয়ে আসি, তাহলে কি এখানে গৃহীত হবে? তাহলে দুইটা জিনিস। কি কি দুইটা জিনিস হবে? একটা হবে 0 ডিগ্রি, এটা ভালো করে বুঝতে হবে, একটা হবে 0°C বরফকে তুমি গলাইয়া পানি করবা, দেন ওই পানিটাকে 0 ডিগ্রি পানিটাকে তুমি আবার কিসে নিয়ে আসবা? হিটারে নিয়ে আসবা। এটা যদি পরীক্ষায় নাও লাগো, এটা শুধু তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিতেছি। হ্যাঁ, আর অন দ্য আদার হ্যান্ড বর্জিতটাতে কি হইতাছে? তোমার 1000 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা আছে ওইটা তোমার জাস্ট θ°C কনভার্ট করতেছে। তাহলে ইয়াটা বোঝা গেছে? এখানে দুইটা জিনিস হইতেছে। তাহলে প্রথমটা আমার কি হইতেছে? MLF, আর এটা MS, যেটা জেনারেল T2 মাইনাস Q1, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার MS T2 মাইনাস Q1। বুঝতে পারছি? আচ্ছা, বরফ লাইলে আমার কত ছিল? 2 কেজি। আমার LF এর ভ্যালু 3.36 10⁵ আচ্ছা, তারপরে আমার এখানে আমার পানি কতটুকু? পানি হলো পানির হিসাবটা আমরা দেখি। পানিও 2 কেজি বোধহয় ছিল নাকি? পানি 2 কেজি ছিল। তাহলে পানি 2 হলে পানি ইয়া হলো, এটা ডাব্লিউ, তো এটা ডাব্লিউ দিয়ে দিই, 4200। আর টেম্পারেচার এটা তোমার আসতেছে কত? পানি থেকে থিটাতে গেলে 0 ডিগ্রি, তার মানে থিটা মাইনাস 0, বিষয়টা এরকম। তার মানে থিটা সহজ হিসাবে থিটা, জাস্ট থিটা হিসেবে লিখতে পারি, ইন্টু জাস্ট থিটা। বুঝতে পারছি? ইন্টু থিটা এএসবি। আর এর পাশে আমার এটা হলো কিসের আসতেছে? গর্জন করতেছে কি? গর্জন করতেছে বেসিক্যালি পানি নাকি? আচ্ছা, তারপর ধাতুতে পরিণত হতে আছে, বর্জন করতেছে হলো যে এই বর্জন করতেছে পানিতে নাকি? উল্লেখিত পাত্রে রাখা হতো সমপরিমাণ বরফকে, তাহলে এখানেও সেম জিনিস। তাহলে ওই ইয়ার কত? ওই পানি বলতে পানি বর্জন করবে, পানিটাই হলো ধাতু পাত্রে যে তোমার 1000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওটার ইয়া হলো 2 কেজি। ওটার ইয়া তোমার আপেক্ষিক তাপ কত?
আপেক্ষিক তাপ হলো আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হয়ে যাবে হলো, আর আপেক্ষিক তাপ দেওয়া আছে 400। আপেক্ষিক তাপ 400। এই পাত্রটাকে কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়েছিল, কথা বুঝো। এই কারণে এটা কিন্তু সব পাত্রের, এটা পানি না, সরি এটা কিন্তু পাত্রের বা কি লিখলাম মানে পটটা, ঠিক আছে। পটটার ওজন মানে ভর 2 কেজি, এটা হলো 400 আপেক্ষিক তাপ। আর T2 মাইনাস T1 তো বুঝতেইছো, 1000 মাইনাস থিটা, 1000 মাইনাস 1000 মাইনাস থিটা, 1000 মাইনাস থিটা, 1000 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এটা আলটিমেটলি কত আসে? অনুসারে এটা পেয়ে গেলাম, তাহলে আমাদের যেটা লক্ষ্য আমরা সেটা এখন বাস্তবায়ন করি। একই জাতীয় গুলো যোগ করে দিই। 84 84 84 84 84 84 1000 মাইনাস থিটা, 1000 মাইনাস থিটা এটাকে আমরা রাখবো, কারণ এটাকে আবার আলাদা করে ক্লিয়ার করে দেওয়া যাবে। তাহলে এখানে আমরা যখন ক্যালকুলেশন যখন আমরা করবো, ক্যালকুলেশন করলে দেখবো যে একটা পর্যায়ে এটা চলে আসছে 668। এইটা গুণ করলে তাদেরকে দেখলাম 3.0 668 3.0 প্লাস 84 থিটা। আর এখানে আসবে হলো তোমার 800 3 মাইনাস 800 থিটা, ঠিক আছে। আমি থিটা গুলো একসাথে করবা, এর সঙ্গে করলে যোগ করলে তোমার 92,200 থিটা। তাহলে বুঝতেই পারতেছো 9200 থিটা ইজ ইকুয়ালস টু 132,000 132,000. That is the value of theta will be 14.35 ডিগ্রি সেলসিয়াস। So this is the তোমার মিক্সচার টেম্পারেচার বা মিশ্রণের তাপমাত্রা হলো এটি। ওকে, এখন আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাব। এবার হলো তোমার বরফের ম্যাথ, ঠিক আছে। বরফের ম্যাথ একই ম্যাথ, একই স্টাইল, সব মানে ভিন্ন কোনো নাই। কিন্তু এই চ্যাপ্টারের আরো সহজ সহজ ম্যাথ আছে, যে তোমার সেলসিয়াস ফারেনহাইট, ওগুলা কিন্তু ইজি বিধায় আমি করতেছি না, ঠিক আছে। যেগুলোতে তোমাদের জ্ঞান পাকায় বেশি, আমি ওগুলাই শুধু দেখতেছি, কথা বুঝতে পারছো, যাতে করে ভিডিওটা আমাদের বেশি লং না হয়। আচ্ছা, এবার এটা হলো চট্টগ্রাম বোর্ড আসছে 2024 বোর্ডের ম্যাথ। এখানে বলছে তোমার এখন একটা বরফ আছে, ঠিক আছে। এটা হলো -5 ডিগ্রি সেলসিয়াস, 500 গ্রাম একটা বরফ আছে। তো বরফকে কি করা হয়েছে তোমার, এই একটা গরম পানির জারে এখানে তোমার 30 ডিগ্রি সেলসিয়াসের 4 কেজি পানি আছে। হ্যাঁ, 4 কেজি পানি আছে 30 ডিগ্রি টেম্পারেচার। ওকে, এখানে মিশানো হয়েছে। আচ্ছা, বাদবাকি আমরা সব জানি আশা করি। এখন মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা চাইছে। এখন তোমরা এটা পারবা না, মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা পারবা কিনা বলো? পারবা? একই জিনিস, ক্যালোরিমেট্রি কি গৃহীত ইকুয়াল গর্জিত, তাড়াতাড়ি বলে দিই। গৃহীত ইকুয়াল কি, দেখো আমি কঠিন গুলোই বারবার করতেছি, ঠিক আছে। তোমরাও সেম ভাবে করবা, কঠিন ম্যাথ গুলোই বারবার করবা, সহজ জিনিস করে লাভ কি, ঠিক আছে না। সহজ জিনিস 2-1 করবা আর কি। তাহলে এখানে খেয়াল করো, মাথায় রাখবা আগে যে কে গ্রহণ করতেছে আর কে বর্জন করতেছে, বলো তো। কে গ্রহণ করতেছে এখানে, কে বর্জন করতেছে? অবশ্যই কে গ্রহণ করবে, বরফ গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে বরফ কতটুকু গ্রহণ করবে? প্রথমে তো তোমার ms ডেল থিটা হবে, ms T2 মাইনাস T1 হবে, হ্যাঁ, বরফের ক্ষেত্রে। অর্থাৎ যেটা তোমরা জানো, এই 0.5 থেকে স্ট্রাকচারটা এরকম, 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে আগে 0 ডিগ্রির কি হবে, বরফ হবে। দেন 0 ডিগ্রির বরফ থেকে সেটা কি হবে বলো, 0 ডিগ্রির বরফ থেকে বা 0 ডিগ্রির পানি হবে, কথা বুঝাইতে পারছি? এই আর কি। দেন তোমার 0 ডিগ্রির পানি থেকে সেটা হবে আর কি, তোমার থিটা অর্থাৎ মিশ্রণের টেম্পারেচার যেটা হবে আর কি, বুঝতে পারছো প্রথমে। তাহলে এটা তোমার এরপরে কি হবে, তারপরে হবে হলো তোমার MLF,
এমএলএফ, ঠিক আছে। এমএলএফ হওয়ার পর তারপর তোমার আবার ওই এমএস ডেল্টা, অর্থাৎ মিশ্রণের ক্ষেত্রে তোমার T2 মাইনাস ওই টি মাইনাস তোমার ওই ইয়াতে যাবে, এই ক্ষেত্রে তোমার ইয়া যাবে, কি বলে থিটা, থিটা বা থিটা মাইনাস কি দিবা, কারণ মিশ্রণের একটা বড় বেশি হবে না, মিশ্রণের থিটা মাইনাস কি দিবা কি। হ্যাঁ, আর বর্জিতর ক্ষেত্রে তাহলে কি বর্জিত হবে ইয়াটা পানি, ইয়া তাহলে এটা পানির ক্ষেত্রে এম এস তার মানে এম ডাব্লিউ এস ডাব্লিউ, হ্যাঁ T2 মাইনাস T1, বুঝতে পারছি। তাহলে এখন সুন্দর করে মানগুলো বসাই দাও, মানগুলা বসে দাও। পানির ক্ষেত্রে তো যদি ইজিটা আগে বসাই দিই, পানি হলো তোমার 5 কেজি, এটা হলো 4200, আর ইয়া কত টেম্পারেচার মতো, টেম্পারেচার হইলো গা তোমার 30 মাইনাস থিটা, আমার সেটা জিরো মনে করো না, জিরো মনে করলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, বরফের ক্ষেত্রে বরফ আছে কত তোমার 0.5 কেজি, হ্যাঁ, আর বরফের ইয়া হলো 2100, এগুলো মনে রাখবা, ঠিক আছে, এগুলো মনে রাখবা। আর ইয়া হলো 5, ঠিক আছে, জিরো মাইনাস মাইনাস টাইপ মানে 5 প্লাস 5, আশা করি এটা তো প্রবলেম হওয়ার কথা না। 5 এলএফের মান হলে এটা মনে রাখবা, গণনার শব্দটা 3.36 × 10⁵, ঠিক আছে। আচ্ছা, আর এটা হয়েছে 0.5 ইন্টু বরফ যেহেতু সেহেতু তোমার হইতেছে 2100 হইতেছে, হ্যাঁ। আচ্ছা, থিটা মাইনাস জিরো হইতেছে, থিটা মাইনাস কি হইতেছে বলো তো, থিটা মাইনাস জিরো, থিটা মাইনাস জিরো, থিটা মাইনাস জিরো, ঠিক আছে, বুঝতে পারছি, ইন্টু থিটা মাইনাস জিরো। তো এখানে সবগুলো সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতেছো বোর্ডের মধ্যে, তা আশা করি এটা থেকে মাথা ঘুরতেছে না। তো এটা করার পরে তোমরা একটা ইয়েতে আসবে, আগে আমরা সহজটা ইয়ে করে দিই, এটার থেকে গুণ করলে কত আসে আমাদের, গুণ করলে আসে এটা সমান্তরাল তোমার 504, পানির ক্ষেত্রে পানিটা 504, তারপরে 3টা যোগ মাইনাস 168 0 চিত্রে আসতেছে। আচ্ছা, এই পাশে আসে 52 50 যোগ, তারপরে তোমার এই লেসের মান কত আসে 167 আসে, 167, 3টা জিরো, তারপরে কত আসে তোমার, এটা সবই জাস্ট আসে 2100 ঠিক আছে, 2100 ঠিক আসবে কি, ভুল ভাল বললাম না তুমি সবাই। এখানে সরি 2100 কেন বলো তো, কারণ খেয়াল করো যখন তুমি বরফ গলনে, এই জন্যই ম্যাথগুলো পড়ো, যখন তুমি গলছে অলরেডি, তো বরফ থেকে অলরেডি পানি হয়ে গেছে, তো যখন পানি হয়েছে তখন কিন্তু আর পানির সত্যতা দেওয়া যাবে না, যখন পানি হয়ে গেছে তখন তো 2100 দেওয়া যাবে না, তখন 4200 দিতে হবে। হাফ অফ 4200 কত হবে বলো, 2100 থিটা হবে, থিটা মাইনাস 001, ঠিক আছে, কথা ক্লিয়ার। এখন তুমি যা সুন্দর করে থিটা গুলা একসাথে করে দাও, আর বাকি ডিজিট গুলারে আলাদা করে দাও, তাহলে আলটিমেটলি তুমি এমন পাইবা, থিটা আসবে হলো তো মাইনাস 189 আসবে, 189 থিটা ইকুয়ালস টু মাইনাস 331 750 আসবে, হ্যাঁ। তার মানে তুমি এখানে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস যাবো, আর এখানে কাটাকাটির পর তুমি পাইবা 17.55, ঠিক আছে, 17.55 ডিগ্রি। এটা হলো তোমার মিশ্রণের টেম্পারেচার, ওকে ক্লিয়ার। আচ্ছা, দেন সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ এই কনসেপ্টের, সেটা হলো মিশ্রণের বরফ গলবে কিনা। এটা দেখো 2 রকম প্রশ্ন আসতে পারে, কিন্তু অ্যান্সার একই হবে, মিশ্রণের কি অবস্থা হবে, মিশ্রণের কি অবস্থা হবে মানে যে বরফটা তুমি দিবে পানিতে, সেটা কি অ্যাকচুয়ালি সব বলবে না আংশিক কিছু বলবে, কতটুকু বলবে এটা বের করতে হবে, অথবা ডাইরেক্ট কোশ্চেন করতে পারে যে সম্পূর্ণ বরফ বলবে কি বলবে না, ঠিক আছে। তো এই 2 ভাবে কোশ্চেন নিতে পারে, বাট অ্যান্সার একই হবে। আমরা এটা চলে যাই, তাহলে সম্পূর্ণ পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে, এবার প্রশ্ন হয়েছে সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে। তাহলে এবার আমরা ধরে নিব, তাহলে ধরি কত পানিটা x কেজি বরফকে গলাইতে সক্ষম হবে, কথা বুঝতে পারছি, x কেজি বরফকে গলাতে সক্ষম হবে। তাহলে যদি এটা হয় তাহলে তোমার
গ্রহিত তাপটা হলে কত হবে, ওই সেম ভাবে এটা মিশাই দিলাম কেন, এটা তো বারবার লিখতে হবে, গ্রহিত তাপ ইকুয়াল কি বর্জিত তাপ। তাহলে এখানে গ্রহিত তাপ কত আসতেছে আমাদের, গ্রহিত তাপ প্রথমে গ্রহণ করবে কে, অবশ্যই বরফ। তাহলে বরফের ক্ষেত্রে প্রথমে আসতেছে আমার এমএস T2 মাইনাস T1 প্লাস কি, ওই যে তোমার বলতে গেলে এখন তো 0 ডিগ্রি বরফ হলো, 0 ডিগ্রি বরফ থেকে কি 0 ডিগ্রি পানি হইতে কি এমএলএফ, দেখো ঘুরে ফিরে কিন্তু ওই সূত্রগুলো ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, আর পানির বর্জিততা, বর্জিত কার বলো পানির, পানির কত এমএস, T2 মাইনাস T1, তাহলে ডাব্লিউ থাকতেছে, যেহেতু পানি বোঝার জন্য ডাব্লিউ দিয়ে দিবে যাতে জ্ঞান যার না পাকে পরীক্ষার সময়। কথা বুঝতে পারছো? তাহলে এখানে এখন সুন্দর করে মানগুলো বসাই দিই, যেহেতু এটা হলো আমার বরফ আছে কত 0.5, 2100, আর ইয়া হলো 5, আর এটা হলো কতটুকু ধরি x কেজি, তাহলে এম এর মান এখন কিন্তু x হবে, এখন তুমি সম্পূর্ণ দিতে পারবে না, এখন কিন্তু তুমি 0.5 দিতে পারবা না, এটাই হলো এখানকার বোঝার বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলছে হ্যাঁ এক্স এর মান তুমি নিতে পারো, তুমি এক্স দিলে কতটুকু বরফ গলবে এটা তুমি সুন্দরভাবে বের করে ফেলতে পারবে। বাট আমাদের এখানকারটায় প্রশ্ন করছে যে সম্পূর্ণ বরফ গলাতে সক্ষম হবে কি হবে না, এটা বলছে। কথা বলছে যদি বলতো যে কতটুকু বরফ গলাতে সক্ষম হবে, তখন আমি এটা ধরে নিতাম এক্স কেজি। দেখো ওইটারই দুইটা প্যাটার্ন শিখে দিচ্ছি। আমার এখানে বলছে যে কি সম্পূর্ণ পানি কি সম্পূর্ণ বরফকে গলাতে সক্ষম হবে, তাহলে আমি আগে সম্পূর্ণটা ধরে নিই যে আসে কিনা, মানে গৃহীত ইকুয়াল বর্জিত আসে কিনা ইয়া করে নিই। তাহলে সম্পূর্ণ মানে কত, আমার টোটাল বরফ আছে কত 0.5, মানে আধা কেজি বরফ আছে কি। হ্যাঁ, 3.36 10⁵, আর এর পাশে পানি আছে কত 442, আর ইয়াটা কত, এটা হইলো তোমার 30 না 30, যেহেতু গলানোর কথা বলছে এই জন্য মিশ্রণের টেম্পারেচার গলাতে যখন বলবে গলানো বরফ গলানো, তখন মিশ্রণের টেম্পারেচার কত হবে বলো 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস হলো বরফ গলানোর জন্য টেম্পারেচার। ওকে, এই জন্য এটা -0, 0টাকে আমরা ইগনোর করি, এটা না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, এখন এটা বললে অ্যাকচুয়ালি আসে কত, এটার ভ্যালু আসে কত, বাম পাশের ভ্যালু আসে কত 172 250, এটা ক্যালকুলেটরে চাপলে আসে 172 250, আর এ পাশে আসে কত, এ পাশে আসে হলো 504 3টা 0, 504 3টা 0। একটা এখন ইন্টারেস্টিং জিনিস দেখো তো, যে তোমার কোনটা বড় বলো তো, গৃহীত তাপ বড় না বর্জিত তাপ বড় বলো? অবভিয়াসলি বর্জিত তাপ বড়। তাহলে একটা জিনিস মনে রাখবো, গুরুত্বপূর্ণ সূত্র, যদি তোমার বর্জিত তাপ বড় হয় বেশি হয় তাহলে সম্পূর্ণ বরফ গলবে, আর যদি বর্জিত তাপ অ্যাটলিস্ট গৃহীত তাপের সমানও হয় তাহলেও সম্পূর্ণ বরফ গলবে। কিন্তু গৃহীত তাপ যদি বেশি হয় বর্জিত তাপ থেকে, তাহলে কিন্তু সম্পূর্ণ বরফ গলবে না। ওই ম্যাথগুলোতে তাহলে কেমনি করবা, ওই সেম জিনিস, শুধু এম এর জায়গায় তখন প্রথম কথা ধরি এক্স কেজি বরফ গলবে, এম এর জায়গায় শুধু এক্স দিবা সুন্দর করে, তখন তাহলে এক্স এর মানটা বের করে আনবা। কথা বুঝতে পারছি? তখন বলবে যে এত কেজি বরফ গলবে, ধরো 500 গ্রাম বরফ আছে, এর মধ্যে ধরো 100 গ্রাম বরফ গলবে, বাকি 400 গ্রাম বরফ গলবে না, অগলিত থেকে যাবে। এই ম্যাথ গুলো তুমি এইভাবে করবা। তাহলে এখানে যেহেতু আমার বর্জিত তাপ যেহেতু বেশি, তাহলে অ্যান্সার হবে কি সম্পূর্ণ বরফ গলবে। আচ্ছা, এবার তোমাদের আরেকটি বোর্ডের কোয়েশ্চেন, এটা রাজশাহী বোর্ড আসছিল 2017 রাজশাহী বোর্ড। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা ধাতব খণ্ড দেওয়া আছে যার দৈর্ঘ্য আছে কি 4000 মিলিমিটার। মিলিমিটারটাকে আমরা ডিরেক্ট মিটার করে নিব, 4000 মিলিমিটার মানে কত মিটার বলো, 4 মিটার। আর প্রস্থ হলো 3000 মিলিমিটার মানে কত মিটার, 3 মিটার প্রস্থ। ঠিক আছে, এখন প্রথমে গতে বের করতে বলতে দৈর্ঘ্য প্রসারণ সহ আলফার মান বের করতে বলছে। আলফা ইকুয়াল তো আমরা জানি, বসাই দিই। তাহলে আলফা ইকুয়াল কত বলো, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, T2 মাইনাস T1, এটা দিয়ে আমরা কি বের করবো, এখানে আলফা বের করব। এটা জেনারেলি আমাদের এইভাবে বের করার কথা, নাকি কথাগুলো বুঝলো। কিন্তু এই ম্যাথটাতে কি তোমার কোনো তাপমাত্রা নিয়ে কোনো কথা বলছে, তাপমাত্রা নিয়ে কিন্তু কোনো কথা বলা আছে কি না? হ্যাঁ আছে, এখানে একটা কথা বলছে, শুধু টেম্পারেচার বৃদ্ধির কথা বলছে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি, তার মানে T2 মাইনাস T1 বলে দেওয়া আছে 30। ঠিক আছে, 30 বলে দেওয়া আছে। কিন্তু
কিন্তু এখন আমার তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে শুধু এল দিয়ে তো আমি কাজ করবো না, তখন তো এল দিয়ে আমি কাজ করবো না, আমার তখন ক্ষেত্র প্রসারণ সহ আমাকে বের করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদেরকে তখন ক্ষেত্র প্রসারণ সহ বের করতে হবে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্র কতটুকু বৃদ্ধি পায় বলছে? এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় বলছে যে তাপমাত্রা যদি 30°C আমি বাড়াই, তাহলে এর ক্ষেত্রফল তোমার 0.1 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়। তাহলে আমি আলফা দিয়া এখন আমি করতে পারতেছি না, ভালো করে বুঝবো না। তাহলে কি দিয়ে করবো? বিটা দিয়া করবো। বিটা a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 t2 মাইনাস t1। বুঝতে পারছো? বের করতে বলছে আলফা, কিন্তু বিটা দিয়ে বের করতে হচ্ছে, ঘুরে বের করতে হচ্ছে। এটা জাস্ট শুধু আমরা বসাই দিই 0.1। a1 এর মান কত? a1 এর মানে দুইটা গুণ করলে কত আসে? 3 4 12, আদি দৈর্ঘ্য যেটা, হ্যাঁ 12। আর এটার মান কত? এর মান তো 30। তাহলে ক্যালকুলেটর চাপো, কত আসে মান? মান আসে হলো তোমার 2.77 10⁻⁻⁴ ঠিক আছে? এটাই হলো তোমার বিটা। এখন আমি এটা দিয়ে রিপ্লেস করে দিব। বিটা ইকুয়াল কত আমরা জানি? 2 আলফা। তাহলে আলফা ইকুয়াল কত হবে? বিটা বাই 2। তাহলে বিটা মানে কত? 2.77 10⁻⁴ ডিভাইডেড বাই 2। এটা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে আমি আলফার মান পাবো। মানে অ্যাপ্রক্সিমেট 1.39 ইন্টু 10⁻⁴ কত? -4। এটাই হলো আমার আলফার ভ্যালু। আর এগুলার তোমার প্রসারণ সহগের ইয়া হলো পার কেলভিন। কি একক? কি পার কেলভিন। পার কেলভিন মনে থাকবে? এইভাবে আমরা আলফা বের করলাম, বিটা বের করলাম, চাইলে গামাও বের করতে পারবো। এর যদি আয়তন প্রসারণ সহগ বলে, যদি কোনো আয়তনও থাকে সেটাও আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি আয়তন সমান তখন কত হবে? 3 আলফা হবে। এখন 2 আলফা দিছি, বিটা ইকুয়াল গামা ইকুয়াল হবে 3 আলফা। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে ওই ধাতুর ক্ষেত্রফল যদি আমরা, এই ক্ষেত্রফল এখানে আছে কত? 0.1 মিটার স্কোয়ার আছে না? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এখন ক্ষেত্রফল যদি এখানে মান না দিয়ে এবার পার্সেন্টেজে বলছে, ঘতে যদি 6% বৃদ্ধি করতে চাই, তাহলে টেম্পারেচার আমাকে কত, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? তার মানে এবার T2 মাইনাস T1 আমার এইটা চাইছে আমার থেকে। ভালো করে বুঝো, গড় ভয়ের রূপে পার্থক্য কোনটা। তাহলে 6% বলো তো, কাজ 6% বাড়ছে? আদি ক্ষেত্রফলে 6% বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক আছে কিনা? তাহলে আদি ক্ষেত্রফল কত? 3 4 12। তাহলে 12 ইন্টু 6% মানে কত? 6/100। কত আসে? করলে কত আসে? 0.72 মিটার স্কোয়ার। 0.72 মিটার স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এই সেম ভাবে বিটা দিয়ে বের করবো। এটা না বেশি, এটা দিয়ে আমরা কাজ করি। বিটা a2 মাইনাস a1। এখন আমার a2 মাইনাস a1 এখন আমার কত আসছে বলো? 0.72 আসছে। ঠিক আছে? এখন a1 এর ভ্যালু তো আমার সেম আগের মতোই আছে, 12। আর বিটা, এখন বিটাটা এখানে আমার চলে আসবে। বিকজ এখন আমি কি, এখন আমার লক্ষ্য কি? এখন আমার লক্ষ্য হইলো T2 মাইনাস T1 বের করা। তাহলে বিটাটা এখানে শিফট করলো, এখানে চলে আসবে। বিটার ভ্যালুটা আমরা সুন্দর করে বসাই দিই, 2.77 ইন্টু 10⁻⁻⁴ 10⁻⁻⁴। এটা কত? 216.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? আমার তাপমাত্রার পার্থক্য কত? 216.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? 0.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হলো আমার বেসিক্যালি আমার টেম্পারেচার। তাহলে ধাতব খণ্ডের টেম্পারেচার যদি তুমি 6% বৃদ্ধি করো, তাহলে তার তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? 216। তাপমাত্রা বৃদ্ধি করতে হবে 216 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? আচ্ছা, এতটুকুই। তোমরা এই চ্যাপ্টারের মোটামুটি সকল তোমাদের ইয়া কমপ্লিট হয়েছে। তো সর্বশেষ তোমরা আমাদের লিজেন্ড সায়েন্স একাডেমি যে চ্যানেলটা আছে, এটা তোমাদের জন্য চ্যানেল। এখানে আমরা কোনো ফিস নেই না, এটা শুধু আমাদের স্টুডেন্টরা। বিশেষ করে দেখা গেছে যে বিশেষ করে এই বছর 2025-এ তোমরা নিজেরাও জানো যে বিশেষ করে এইচএসসি তে 202টা কলেজের স্টুডেন্ট একদম নীল, মানে সকল স্টুডেন্ট ফেল করছে, তার পাস পর্যন্ত করতে পারেনি বিজ্ঞান বিভাগে। তো এটা আমরা মূলত আমাদের এটার জন্য আমরা কোনো পয়সাই নেই না। তো তোমাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে এই লিজেন্ড সায়েন্স একাডেমি আমাদের এই চ্যানেলটাকে তোমরা গ্রো করতে সাহায্য করবা। সকলকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।